দর্শক, মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম জানাচ্ছিলাম, এবার পুরো খবরে যাব। গুম থেকে দেশের নাগরিকদের সুরক্ষায় জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এই চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এর একদিন আগে চুক্তিটি স্বাক্ষর করল বাংলাদেশ। চলতি সপ্তাহের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনী দ্বারা বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করে। দর্শক, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, উপদেষ্টা পরিষদের বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, সেই সাথে কখন নাগাদ ব্রিফিং হতে পারে? জি রিজওয়ানা, আপনি যেই সংবাদটি বলছিলেন, মূলত জাতিসংঘের গুম বিরোধী সনদে আজ স্বাক্ষর করল বাংলাদেশ। এর আগে বিশ্বের অন্তত 74টি দেশ স্বাক্ষর করেছে। বাংলাদেশ নিয়ে বিশ্বের 75টি দেশ জাতিসংঘের এই গুম বিরোধী সনদে স্বাক্ষর করলো। মূলত গত 15 বছরে বলপূর্বক গুমের যে ঘটনাগুলো ঘটেছে, যে অভিযোগ উঠেছে, শেখ হাসিনা সরকারের অধীনে থাকতে মতে দ্বিমত হলে বা মত প্রকাশ করতে চাইলে কেউ বিরোধী মতকে দমন করার উদ্দেশ্যেই মূলত গুম করার ঘটনাগুলি ঘটেছে। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মূলত বাংলাদেশে যারা আয়নাগর থেকে বের হয়ে আসছে বা বিএনপিরও কিছু গুম হওয়া নেতা বের হয়ে আসছে, তারা যে অভিযোগটি করেছে যে আসলে তাদেরকে গুম করে রাখা হয়েছে, আয়নাগরে বন্দী করে রাখা হয়েছিল এবং সেইখানে তাদের সাথে যে নির্মম আচরণ করা হয়েছিল তারও ব্যাখ্যা দিয়েছে। এবং এর প্রেক্ষিতে গত মঙ্গলবার একটি 5 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী 45 দিনের মধ্যে এই কমিটি তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2006 সালে জাতিসংঘ আন্তর্জাতিক গুম বিরোধী একটি কমিটি করে, যেখানে মূলত যারা গুমের শিকার হয় বা তাদেরকে আসলে সুরক্ষা দেয়া এবং তাদের বিচার নিশ্চিত করার জন্য মূলত সেটি একটি কনভেনশন হয়েছে আমরা যতটুকু জানি। আপনারা যদি বলে রাখি, 2006 সালের 20 ডিসেম্বর গুম বিরোধী আন্তর্জাতিক সনদটি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। 32টি দেশ এটি অনুস্বাক্ষর করার পর 2010 সালে এই সনদের বাস্তবায়ন শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের 75টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদের লক্ষ্য হলো গুম বন্ধের পাশাপাশি অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেয়া। গত 15 বছরে বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য মঙ্গলবার যে কমিশন গঠন করা হয়েছে তার সদস্যরা হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রধান করে তাকে যে কমিটিটা করেছে, বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, সাজ্জাদ হোসেন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস। কমিটিকে আগামী 45 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। যেহেতু দেশে একটি দুর্যোগ চলছে, অর্থাৎ দেশের পূর্বাঞ্চলে যে বন্যা চলছে, সেখানে আসলে যে ক্ষয়ক্ষতি হয়েছে বা সেখানে অন্তত এখন পর্যন্ত 1.5 কোটিরও বেশি মানুষ বন্যা কবলিত এবং তাদেরকে মূলত সেইখানে তাদেরকে সুরক্ষা দেওয়া বা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর যেই নজির সাধারণ মানুষ যে অসাধারণ কাজটি করছে সেটি নিয়েও আলোচনা হয়েছে। বন্যা যে কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সেই বিষয়েও আজকের উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। সেই বিষয়টি কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করবেন রিজওয়ানা হাসান। আমরা হয়তো তার সংবাদ সম্মেলনটির পরে হয়তো আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো। তবে যেহেতু গুম বিরোধী সনদে সই করেছে, এটি নিঃসন্দেহে একটি বড় ঘটনা এবং এই ঘটনাকে ঐতিহাসিক ঘটনা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। এবং কিছুক্ষণ পর যদি সংবাদ সম্মেলনের পর আমরা হয়তো এর আরো বিস্তারিত বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এই ছিল আমার কাছে। রুবেল, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে মামলা তুলতে চান না ডক্টর ইউনূস। আইনসম্মতভাবেই এটা করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত ছিল কিনা এ বিষয়ে আপিল বিভাগের শুনানিতে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে এর প্রাথমিক শুনানি হয়। গেল 11 আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে 7 আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ডক্টর ইউনূসকে খালাস দেন আদালত।
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে গুলশান 1 নম্বরের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাবের লিগ্যাল এবং মিডিয়া উইং থেকে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় টিপু মুনশিকে গ্রেফতার দেখানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 54 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। বুধবার সদর উপজেলার সহিলপুরের বাবুল মিয়া বাদী হয়ে তার ভাই জহিরুল ইসলামকে হত্যার অভিযোগে এই মামলাটি করেন। এতে সাবেক মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। এদিকে চাঁদপুরে সাবেক মন্ত্রী দীপুমণি সহ 600 জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার বিকেলে মামলাটি করেন মুক্তার আহমেদ নামে এক শিক্ষার্থীর বাবা। আর এই মামলায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ এবং দীপুমণির বড় ভাই JR ওয়াদুদ টিপু সহ 350 জনের নাম উল্লেখ করে 600 জনকে আসামি করা হয়েছে। চতুর্থ দফায় বাড্ডা থানার হত্যা মামলায় 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। একই দিন আদাবর থানার আরেক মামলায় 5 দিন করে রিমান্ড মঞ্জুর হয় সাবেক MP সাদেক খান এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের। ভিন্ন ভিন্ন মামলায় রিমান্ড শেষে ভোরে আদালতে হাজির করে আবারও 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। গেল 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 8 দিনের মাথায় প্রথম গ্রেপ্তার হয় আওয়ামী লীগের প্রভাবশালী 2 নেতা সালমান এফ রহমান ও আনিসুল হক। 14 আগস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই 2 নেতাকে 10 দিন করে রিমান্ড দেয় আদালত। আদালতে হাজিরের সময় জনরোষে পড়ে এসব নেতারা। ফলে চতুর্থ দফা রিমান্ড আবেদনে জনরোষ এড়াতে বৃহস্পতিবার ভোরে আদালতে নিয়ে আসা হয় এই 2 আসামিকে। বাড্ডা থানার সুমন শিকদার নামে এক যুবক হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদনের পর তাদেরকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। একই দিন ভোরবেলা আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আদালতে হাজির করা হয় মোহাম্মদপুরের সাবেক MP সাদেক খান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। দ্বিতীয় ও তৃতীয় দফায় এ 2 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। যাত্রাবাড়ি সহ আরও কয়েকটি থানায় মামলা হয়েছে হাসিনা সরকারের এসব প্রভাবশালী সদস্যদের বিরুদ্ধে। সুমন তানভীর, RTV, ঢাকা। নিরপরাধ কোনো ব্যক্তিকে মামলায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শেখ জিল্লুর পরিবার। তারা বলছেন, সুনির্দিষ্ট দোষী ব্যক্তির বিরুদ্ধেই মামলা দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের কাছে কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চায় পরিবারটি। রুহুল আমিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শহীদ আবু সাঈদ নতুন বাংলাদেশের এক অকুতোভয় বীর সৈনিক। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বুলেটের সামনে নিজেকে উৎসর্গ করে রচিত করেছে নতুন এক বাংলা। তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে আরেক মানবতার ফেরিওয়ালা রাজধানীর আফতাবনগরে ইম্পেরিয়াল কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থী শেখ জিল্লুর। আবু সাঈদের রক্ত দেখে যে ছেলেটি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তিনিও মায়ের বুকে ফিরে এসেছে বীর হিসেবে। 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে পুলিশের সংঘর্ষ চলাকালে নিহত হয় জিল্লু। স্বপ্ন ছিল বড় হয়ে হবেন আর্মি অফিসার অথবা ডাক্তার, তবে রূপকথার গল্পের মতো স্বপ্ন যেন স্বপ্ন রয়ে গেল। একটি বুলেটের কাছে হার মানল সবকিছু। আমার ভাই খুব সরল সোজা ছিল। আমার ভাই কখনো আমার কারণ ছেড়ে কখনো গায়ে হাত তুলতো না। আমার ভাইয়ের মতন কারো তুলনা করা যায় না। আমার ভাই এরম প্রকৃতির মানুষ ছিল। তিনি না থাকাটা, এটাই বেশি মিস করতেছি আমি।
নিহত জিল্লুর বাবা হাসান শেখ ও মা শাহনাজ বেগম বলেন, সকল শহীদের বিচার চাই, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন মামলার শিকার না হয়। একজন আছে তো আপনার হুকুমদাতা, আমি চাই যারা আর কি অন্যায় করছে তাদেরই শাস্তিটা হোক। মূলত আমি বলবো না যে সবারকে শাস্তি দেওয়া হোক, যারা অন্যায় করছে পুলিশরা তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা আমার মা হিসাবে চাওয়া। তারা আরও বলেন, বিগত সরকারগুলোর কার্যকলাপ তারা দেখেছে, তাই অন্তর্বর্তী সরকার যেন তাদের সন্তান হত্যার বিচার করে যায় তার দাবি জানান তারা। এই সরকার বিচার না করলে আর বিচার হবে না। কেন হবে না? যারাই আসবে, আগে পিছনে তো আমরা দেখছি সবই তো একই পথের পথিক। আমাদের দাবি উনি থাকাকালীন যাতে আমরা আর কি যারাই শহীদ হয়েছে, যারা এভাবে রক্তাক্ত হয়েছে এখনো হসপিটালে আছে, মানে তাদের মানে সর্বোচ্চ শাস্তি দিয়েই যাতে উনি একটা নতুন সরকার গঠন করে। কোটা সংস্কার আন্দোলন এনে দিয়েছে এক বৈষম্য বিরোধী দেশ, যাদের চেতনায় উজ্জীবিত আজ গোটা জাতি। এই সেই শহীদ জিল্লু শেখের রুম। তার ব্যবহৃত সকল জিনিসপত্র পড়ে থাকলেও নেই তিনি। তার এই আত্মত্যাগ আগামীর দেশ অনেক দূরে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা তার পরিবারের সদস্যদের। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন আইনজীবী এহসানুল হক সমাজি। নিয়োগপ্রাপ্ত হওয়ার 2 দিনের মাথায় এ পদে না থাকার ঘোষণা দেন তিনি। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের পাঠানো এক চিঠিতে তিনি পারিবারিক কারণ দেখিয়ে পিপি পদে না থাকার সিদ্ধান্তের কথা জানান। এর আগে গেল 27 আগস্ট নতুন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে এহসানুল হক সমাজির নিয়োগের বিষয়টি জানানো হয়। নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে রাশিয়ান রাষ্ট্রদূত জানতে চান বাংলাদেশে নির্বাচন কত দিনে হতে পারে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করে বিএনপি কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। পৌনে 1 ঘণ্টার বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ইন্টেরিয়াম সরকার ওদের কাজগুলো করতে হবে, দেশে নির্বাচনও হতে হবে, জনগণের সরকারও হতে হবে। তারপরে নির্বাচন কমিশন তো আছেই, নির্বাচন কমিশন নির্বাচনের সাথে জড়িত যে প্রতিষ্ঠানগুলো, এই বিষয় যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ রিফর্ম দরকার, সেখানে তো আমরা সকলে কথা বলছি, সহযোগিতা করছি, এগুলো তো শেষ করতে হবে। এবং এগুলোর জন্য একটা যৌক্তিক সময়ের কথা বলা হচ্ছে, সেটা আমি মনে করি যথার্থ। কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 4 শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল বুধবার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বন্যার পানি কমছে পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায়, এরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলা। জেলায় এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী রয়েছেন প্রায় 10 লাখ মানুষ। নোয়াখালী এবং লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরা জাহান সিনথির রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে ফেনী জেলা। ভারত থেকে আসা ঢল ও অতিবৃষ্টির কারণে জেলার 6টি উপজেলা প্লাবিত হয়ে পানিবন্দী কয়েক লাখ মানুষ। তীব্র স্রোতে ভেসে গেছে অনেকে। পানি কমার সঙ্গে সঙ্গে অনেকের গলিত মরদেহ পাওয়া যাচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে জেলাটিতে 17 জনের মৃত্যু হয়েছে। 65,000 গবাদি পশুর মৃত্যু সহ 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক বাড়িতে অনেকজন গৃহবন্দী হয়ে আছে,
ওরা মনে করেন কোনো দিকে পানির জন্য যাইতে পারতেছে না। লোকজনকে সেবার উদ্দেশ্যে এখানে মেডিকেল টিমের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছি। নোয়াখালীতে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পেয়ে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে অনেকে। আমাদের ঘর দরজা সবকিছু মানে ডুবে গেছে, আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। লক্ষ্মীপুরে বানের পানিতে ভাসছে 7 লাখ মানুষের ঘরবাড়ি। রাস্তাঘাট, ফসলের ক্ষেতে পানি থই থই করছে। খাবার সংকটের পাশাপাশি দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। কুমিল্লার বিভিন্ন উপজেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষতের চিহ্ন। মৌলভীবাজারে বন্যা কমছে, তবে এখনও নিম্নাঞ্চলে পানিবন্দী বহু মানুষ। এদিকে মৌসুমের সর্বোচ্চ 20 ঘন্টার ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে নড়াইল শহর। সীমাহীন দুর্ভোগে পড়েছে পৌরবাসী। নুসরাত জাহান সিনথি, RTV। আগামী 48 ঘন্টায় দেশের কোনো জায়গা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান। দুপুরে রাজধানীর পানি ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সকল প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 48 ঘন্টায় দেশের কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে করে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে। সকল জায়গায় নদ নদী পানির সমতল হ্রাস পাচ্ছে এবং উজানে এবং দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী 48 ঘন্টায় নেই। এবং উজানে এবং দেশের অভ্যন্তরে সব জায়গাতেই আগামী 48 ঘন্টায় নদ নদীর পানির সমতল হ্রাস পাবে এবং সার্বিক একটা উন্নতি হবে। ধীরে নামছে ফেনী, নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের বানের পানি। বিপ্লব পরবর্তী সময়ে দেশে যখন রাজনৈতিক সরকারের অস্তিত্ব নেই, তখন তরুণরাই দেখিয়েছে আশার আলো। সব মত পথের দূরত্ব ঘুচিয়ে সহযোগিতার হাত মিলেছে এক মোহনায়। সাধারণ মানুষের এই আবেগ কাজে লাগিয়ে বন্যার্তদের পুনর্বাসন করা সহজ হবে বলে মনে করে বিশেষজ্ঞরা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত এলাকায় উৎকণ্ঠা এতটাই ছিল, যেখানে এক ফোঁটা বৃষ্টি যেন এক সাগর জলের সমান। স্মরণকালের ভয়াবহ বন্যায় অর্ধকোটি মানুষ পানিবন্দী হলেও সব হারিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিতে হয়েছিল কয়েক লাখ মানুষকে। বানের পানি নামতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে অনেকেই দেখেন বসত ভিটার অস্তিত্বই নেই। নতুন করে দেখা দিয়েছে খাদ্য সংকট। আশ্রয় কেন্দ্রে অভাব না থাকলেও দুর্গম এলাকায় ঠিকমতো পৌঁছানো যাচ্ছে না প্রয়োজনীয় খাবার। সমন্বয় হচ্ছে না এবং মানুষের আবেগ উৎসাহ প্রচণ্ড আছে, এটা খুব ভালো, কিন্তু এটাকে কাজে লাগাইতে হবে। এখন ধরেন টাঙ্গাইল থেকে 30,000 টাকার মাল নিয়ে 50,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে গিয়ে ফেনীর রাস্তার দুই পাশে দিয়ে আসা, এটা বন্ধ করতে হবে এবং সবাই যেন জানে এখানে আমার যেতে হবে, রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে, কোন জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। ওখানে 24 ঘন্টা লোক রাখতে হবে যারা জিনিসগুলো রিসিভ করবে এবং ব্যবস্থাপনা করবে। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, সেটাকে একটু রিঅর্গানাইজ করতে হবে। অপর্যাপ্ত ত্রাণ সহায়তার কারণে খাবারের চেয়ে বেশি সংকট এখন বিশুদ্ধ পানির। বিশেষজ্ঞরা মনে করেন দ্রুত টিউবওয়েলের পানি খাবার উপযোগী করার ব্যবস্থাই সমাধান। আমাদের পানির প্রতি খুবই নজর দিতে হবে, কারণ সব কিছুতে আমার পানি লাগছে। ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট কোনো সমাধান না, কারণ ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট দিয়ে পানি পরিষ্কার করার পরেও ওই পানি আপনি খেতে পারবেন না, কেউ খায় না পানিটা। শিশুরা তো খাবে না, তো একটা কটু গন্ধ হয়। মানুষের গোসলের জন্য পানি দরকার, কিন্তু এই বোতলের পানি দিয়ে তো গোসল হবে না, রান্না হবে না, খাওয়াটা হবে। কিন্তু এটা আমাদের এখন সময় আসছে যে ওইখানকার পানিটাই ব্যবহার করা। অন্যকে দোষারোপ না করে ভবিষ্যতে কিভাবে বন্যার ক্ষতি কমিয়ে আনা যায় সেই ব্যবস্থা নিতে না পারলে সমাধান মিলবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। নদীর কোনো একটা স্টেশনের পানি উচ্চতা বাড়ছে কমছে, এটা দিয়ে কিন্তু একটা মানুষ বোঝে না যে তার কি ক্ষতি হবে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র যদি 7 দিন বা 5 দিন বা 3 দিন আগে দিতে পারে, তাহলে 3 দিন আগে আমরা বলতে পারবো এখানে কতটুকু পানির উচ্চতা হবে, কত সময় থাকবে, কত গতিতে যাবে। তখন মানুষ কিন্তু বুঝতে পারবে আসলে। তাহলে আমাদের প্রস্তুতি থাকলে যেটা হবে যে ক্ষয়ক্ষতি কিন্তু কমানো যায়। আর যদি আমি জানি যে কেন পানি নামছে না, তাহলে পানি নামবে না এরকম স্থাপনা আমরা আর ভবিষ্যতে কম করে আমাদের ডেভেলপমেন্ট উন্নয়নের কথা চিন্তা করি। দ্রুত এবং পরিকল্পিত ব্যবস্থাপনায় পারে এই দুর্যোগ থেকে উত্তরণ ও বানবাসীদের ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করতে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।
সারা দেশে বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে গেল এক সপ্তাহে মোট অর্থ জমা পড়েছে 7,78,76,278 টাকা। 21 আগস্ট থেকে গতকাল পর্যন্ত নগদ, মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকে এ টাকা এসেছে। গত এক সপ্তাহে ত্রাণ কার্যক্রমে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে 71,20,644 টাকা এবং বন্যা কবলিত এলাকায় 82 ট্রাকে 1 লাখের অধিক পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। রাতে টিএসসির মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল কাদের এসব তথ্য তুলে ধরেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক কর্মসূচি পালন হবে ভারতের কলকাতায়। রয়েছে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিল। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে পথের দাবি। নারীদের ওপর আক্রমণের প্রতিবাদে হাথরস থেকে উন্নাও, মণিপুর থেকে আরজিকরে বিক্ষোভে নামবে তারা। হাইকোর্টের নির্দেশে কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে প্রদেশ কংগ্রেস। নেতৃত্বে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই সঙ্গে ধর্মতলায় ওয়াই চ্যানেলে অবস্থান করার কথা রয়েছে রাজ্য বিজেপির। জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী টাইফুন শানশানের আঘাতে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাতাসের প্রবল ধাক্কায় অনেক জায়গায় ঘরবাড়ির জানালা উড়ে গেছে। এছাড়া মুষলধারে বৃষ্টির কারণে বন্যা এবং ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। জাপানের চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন ঘন্টায় 252 কিলোমিটার বেগে দেশটির দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানে। দ্বীপটিতে 1,25,00,000 লোকের বসবাস। টাইফুন আঘাত হানার আগেই কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা হিসেবে হাজারো লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়। এছাড়া বন্যা, ভূমিধস এবং তীব্র ঝড়ের বিষয়ে সতর্ক করা হয়। আবারও খেলার খবর। ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হওয়ার পর আজ প্রথমবার বিসিবির পরিচালনা সভা বসতে যাচ্ছে। মিরপুরে বিসিবি কার্যালয়ে সভা শুরু হবে বেলা 3টায়। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক পরিচালক আড়ালে চলে যাওয়ায় এই সভায় স্থায়ী কমিটিগুলোর পুনর্গঠন নিয়ে আলোচনা হবে। বর্তমানে যারা বোর্ডের দায়িত্বে আছেন তাদের মধ্য থেকেই কমিটিগুলোতে আসবে নতুন প্রধান। পূর্বের পরিচালকদের মধ্যে অনেকেই সক্রিয় নেই, ফলে কয়েকজনকে দেখা যেতে পারে একাধিক কমিটিতে। এছাড়া সভায় পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম, নারী টি-20 বিশ্বকাপ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল প্যারা অলিম্পিক গেমসের। প্লেস দে লে কনকর্ডে গেমসের উদ্বোধন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা ছিল আয়োজন জুড়ে। সবশেষ আতশবাজি দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এবারের আসরে 4000 শারীরিক, দৃষ্টি এবং বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলেট অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন 2 জন অ্যাথলেট। বিস্তারিত রাফি আমিনের রিপোর্ট। আবারও ফ্রান্সের আকাশে উৎসবের বার্তা। পর্দা উঠল প্যারা অলিম্পিক গেমসের আসর। প্রথমবারের মতো মূল স্টেডিয়ামের বাইরেই আয়োজন হলো উদ্বোধনী অনুষ্ঠান। প্যারিসে স্বাগতম জানিয়ে শুরু হয় অংশ নিতে যাওয়া অ্যাথলেটদের মার্চ পাস্ট। এরপর ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্যারা অলিম্পিকের উদ্বোধন করেন। Alors je proclame les Jeux paralympiques de Paris 2024 ouverts. অনুষ্ঠানে ফরাসি শিল্পীদের একের পর এক পরিবেশনা আর অ্যারোবেটিক্স শোতে মেতে উঠে উদ্বোধনী আসর। পঞ্চাশ হাজার দর্শককে মুগ্ধ করতে সুইডেনের আলেকজান্ডার একম্যানের কোরিওগ্রাফিতে প্যারাডক্স ও ডিসকর্ড টু কনকর্ড নামের দুটি পরিবেশনায় অংশ নেয় 500 শিল্পী।
সর্বশেষ চোখ ধাঁধানো আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী আয়োজন। রাফি আমিন, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।